নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আমরা মূলত বিভিন্ন রকমের চাষাবাদ নিয়ে আলোচনা করে থাকি। এখন আমাদের রাজ্যে রবি মরশুম চলছে, অর্থাৎ এই মরশুমে বিভিন্ন রকম তৈলবীজ চাষ করার সময় শাকসবজির পাশাপাশি তৈলবীজের চাষ করা হচ্ছে। আমাদের রাজ্যে যেই সমস্ত তৈলবীজের চাষ করা হয়ে থাকে, যেমন সরিষা, তিল, তিসি, বাদাম, সূর্যমুখী ইত্যাদি, এগুলির মধ্যে সবথেকে বেশি চাহিদা হচ্ছে সর্ষে। আর আমাদের রন্ধনশালায় সর্ষের তেল ছাড়া গৃহিণীদের যেন মন ভরে না। তো যাই হোক, এই সর্ষে এই মরশুমে কিভাবে চাষি বন্ধুরা চাষ করবেন এবং তার পদ্ধতি কি আছে, বিজ্ঞানসম্মত উপায় কিভাবে চাষ করবেন, তার কোন কোন দিকের উপর নজর দেবেন চাষি বন্ধুরা, সেই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আজকের আমাদের আলোচনার বিষয় তাহলে একটু বলে দিই, তৈলবীজ শস্যের বিজ্ঞানসম্মত পরিচর্যা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারে বাম পাশে রয়েছেন ডক্টর রাজীব দাস। নমস্কার রাজীব বাবু, উদ্ভিদ প্রজননবিদ, তৈলবীজ, বহরমপুর। আর আমার ডান পাশেই রয়েছেন গৌতম মাহাতো। নমস্কার গৌতম বাবু, সহকারী উদ্ভিদবিদ, বহরমপুর থেকে আসছেন। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের এই আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সরাসরি আপনারা ফোন করবেন, আর ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা ফোন করতে থাকুন, আলোচনা শুনতে থাকুন। চলে আসি আমি সরাসরি আলোচনায়। আমি প্রথমে রাজীববাবু আপনার কাছে জেনে নিই যে পশ্চিমবঙ্গের সর্ষে চাষের উপযুক্ত সময় ঠিক কোন সময়, অর্থাৎ এখন কি না আর একটু পরে? ধন্যবাদ। পশ্চিমবঙ্গের শস্য চাষের উপযুক্ত সময় বলতে গেলে তিন রকম শস্যের কথা বলতে হয়। একটা হচ্ছে টরি সর্ষে, একটা হচ্ছে রাই সর্ষে, আর একটা শ্বেত সর্ষে বা হলুদ সর্ষেও কেউ বলে থাকেন। তা প্রথম যেটা টরি সর্ষের কথা আসি। এই সর্ষেটা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বীজ ফেলতে হয় জমিতে। আর তারপরে আসি হচ্ছে যে শ্বেত সর্ষের কথায় বা হলুদ সর্ষের কথায়। এই সর্ষেটা সাধারণত অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে বীজ ফেলতে হয়। আর সবশেষে আসি রাই সর্ষের কথা। এই সর্ষেটা হচ্ছে অক্টোবরের একদম শেষ থেকে নভেম্বরের দ্বিতীয় কি তৃতীয় সপ্তাহের মধ্যেই বুনে ফেলতে হবে। মানে এই সময় যেটা চলছে এখনই বুনে ফেলার উপযুক্ত সময়। অবশ্যই এখন, হ্যাঁ, অবশ্যই বুনে ফেলতে হবে সর্ষের ক্ষেত্রে, রাই সর্ষের ক্ষেত্রে। আচ্ছা, এবারে গৌতমবাবু আপনি একটু বলুন যে সর্ষে তো চাষি বন্ধুরা চাষ করবেন, কিন্তু সর্ষে চাষ করতে গেলে সেই চাষের উপযোগী জাতগুলি কি কি আছে যদি একটু বুঝিয়ে বলেন। এক্ষুনি আমরা শুনলাম রাজীববাবু বললেন যে সর্ষে বোনার উপযুক্ত সময় কি। আমরা যদি দেখি সময়ের দিকে তাহলে কিন্তু সর্ষে বোনার সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবুও আমরা কয়েকটা জাত জেনে নেব, কারণ কৃষক বন্ধুদের জাত নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাত সঠিক যদি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলন তারা পাবেন না। সেক্ষেত্রে টরির ক্ষেত্রে যে জাতটি খুব উপযোগী তা হলো B54 বা অগ্রণী নামে পরিচিত, এবং এটা কৃষক বন্ধুদের কাছে খুব পরিচিত জাত। এবং আমাদের যে সমস্ত ইয়েলো সারসনগুলো আছে অর্থাৎ শ্বেত সরিষা, সেগুলো চাষি বন্ধুরা দীর্ঘদিন ধরে B9 বা B9 ব্যবহার করে আসছেন। তাছাড়াও আমাদের বহরমপুরের ডালশস্য তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে অনুষ্কা এবং সঞ্চিতা নামে দুটো ভালো জাত বেরিয়েছে, যেগুলো কৃষক বন্ধুরা ব্যবহার করলে খুব ভালো ফলন পেতে পারবেন। এর বাইরেও কৃষক বন্ধুরা কিছু বাজার থেকে উচ্চ ফলনশীল অর্থাৎ হাইব্রিড বা সংকর জাতের জাতও ব্যবহার করতে পারেন। বেশ। আচ্ছা রাজীববাবু, তো এবারে আপনি বলুন যে সর্ষে চাষ যখন শুরু করবেন চাষি বন্ধুরা, ঠিক সেই সময় অন্যান্য চাষ করতে গেলে যেমন জমি তৈরির একটা পদ্ধতি থাকে, সেক্ষেত্রে সর্ষে চাষের ক্ষেত্রে কী ধরনের বা কীভাবে জমি তৈরি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কীভাবে সার দেবেন জমি তৈরির সময় যদি একটু বলে দেন। সর্ষে চাষের সর্ষে তো একটা খুব ছোট বীজ, তো এই জন্য সর্ষে চাষের জমি তৈরি করার সময় জমিটাকে একদম ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে। চাষ দিয়ে নেওয়ার পরে কমপক্ষে 3 থেকে 4টি চাষ দিয়ে নিলে ভালো হয়। তারপরে হচ্ছে জমিটার এই মাটিটাকে একেবারে যত সম্ভব ঝুরঝুরে করে নিতে হবে। তারপরে দেখতে হবে জমিটায় জো অবস্থা আছে কিনা। তো জো অবস্থাটা চাষিরা নিশ্চয়ই জানেন যে মাটি
তুলে নিয়ে হাতের মুঠোর মধ্যে তুলে নিয়ে উপর থেকে নিচে ছেড়ে দিলেই যদি যে ইয়েটা মাটির যে বলটা যদি ফেটে যায় তাহলে বলা হয় যে সঠিক জো অবস্থা আছে। তাই এই জো অবস্থার মধ্যেই বীজটা বুনতে হবে। এইবার বীজ বোনার আগে একটা খুব জরুরি কাজ আছে, সেটা একটুখানি বলে নিই, না হলে বীজ বোনার কাজটা ঠিক হয় না। সেটা হচ্ছে যে একটুখানি বীজটা শোধন করে নিতে হবে। তো মূলত পোকা রোগ এই দুটোর জন্যই বীজটা শোধন করা খুব প্রয়োজন। তা প্রথমে শোধন করতে হয় সবসময় রোগের জন্য। তো রোগের জন্য করতে হবে হচ্ছে যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে মেটালাক্সিল 35 SD। এটা হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে হচ্ছে যে বীজগুলোকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে একটু ছায়াতে শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আবার ওর মধ্যে ইনসেকটিসাইড মানে পোকানাশক ওষুধ মিশিয়ে শোধন করে নিতে হয়। যেমন হচ্ছে ধরুন ইমিডাক্লোরোপ্রিড, এইটা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে তারপরে সেটাকে শোধন করে নিতে হবে। এইবার হচ্ছে যে আরেকটাও জরুরি ব্যাপার থাকে, কিছু কিছু ক্ষেত্রে জমিতে খুব একটা ভয়ঙ্কর রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে কাণ্ড পচা রোগ। এই কাণ্ড পচা রোগের আক্রমণ থেকে বাঁচতে হলে যদি ওই জমিতে কাণ্ড পচা রোগ এরকম হয়ে থাকে গত কয়েক বছরের মধ্যে, তাহলে কিন্তু একটা বিশেষ ধরনের ছত্রাক দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, বীজটা শোধন করতে হবে। সেই ছত্রাকটার নাম হচ্ছে ট্রাইকোডার্মা। এটা 5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে ভালো করে শোধন করে নিয়ে তারপরে হচ্ছে যে জমিতে আমরা ফেলবো। এবার জমিতে যখন ফেলবো তখন কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে কী উপায়ে ফেলবো। কী উপায়ে অর্থাৎ দুরকম উপায়ে ফেলা হয়, একটা হচ্ছে যে সেটাকে ছিটিয়ে ফেলা যেতে পারে, আর একটা হচ্ছে সারিতে বনে যেতে পারে। এবার ছিটিয়ে ফেললে কি হবে, ছিটিয়ে ফেললে একটা সুবিধা আছে একটা অসুবিধা আছে। ছিটিয়ে ফেললে যেটা হবে সেটা হচ্ছে যে অনেকগুলো গাছ কাছাকাছি হয়ে যাবে যখন ওগুলো অঙ্কুরোদ্গম হয়ে গাছ হবে, এবং তার ফলে যেটা হবে যে ভবিষ্যতে যখন আমরা নিড়ানি দেবো তখন কিন্তু নিড়ানি দিতে গিয়ে খুব অসুবিধা হবে, কারণ সব গাছগুলো এক জায়গায় হয়ে যাবে, পায়ের চাপে কিছু গাছ মারা যাবে। আর যদি আমরা সারির মধ্যে দিই তাহলে কিন্তু এই অসুবিধাটা অত বেশি হয় না। সারির মধ্যে যদি দিতে হয় তাহলে হচ্ছে যে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার থাকতে হবে। এই সারির থেকে সারির দূরত্বের কথা আমরা আসবো, কিন্তু তার আগে আমাদের একজন দর্শক বন্ধু ফোনে আছেন, জেনে নিকে আছেন। আচ্ছা, সম্ভবত যোগাযোগ করা যাচ্ছে না, এমনি আমাদের সঙ্গে এখনো পর্যন্ত নেই, পরে যোগাযোগ করুন। আচ্ছা, যে কথা বলছেন যে সারির থেকে সারির দূরত্ব কতটা? হ্যাঁ, 30 সেন্টিমিটার হবে। এবং হচ্ছে যে সারির মধ্যে যখন আমরা বীজ ছড়িয়ে দেবো তখন হচ্ছে চেষ্টা করব যে বীজটা যেন কখনোই 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি মাটির মধ্যে না যায়। বেশি মাটির গভীরে চলে গেলে আবার অঙ্কুরোদ্গমের প্রবলেম হবে। আবার বীজটা ছড়িয়ে দেওয়ার পরে মাটিটা ভালোভাবে ঢেকে দিতে হবে। আর হচ্ছে যে কিছুদিন পরে 15 থেকে 20 দিন পরে হচ্ছে যে সারির মধ্যে থেকে গাছগুলিকে তুলে পাতলা করতে হবে। মানে হচ্ছে যে অতিরিক্ত গাছ, হ্যাঁ, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 10 সেন্টিমিটারের মধ্যে রাখতে পারলে ভালো হয়। আর অবশ্যই কিন্তু যে যখন আমরা বীজ দেব জমিতে তখন কিন্তু সারটা একটু দিতে হবে। সারটা দিতে হবে মানে কীরকম, সেটা হচ্ছে যে শেষ চাষের সময় কিন্তু ইউরিয়া এবং নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ ঘটিত সার দিতে হবে। তো তার মাপ আছে, তো সেই মাপের কথা তাহলে একটু বলতে হয় কতটা সার দেবো বা কীভাবে দেবো। তো হচ্ছে যে যদি টরি শস্য হয় তাহলে টরি শস্য স্বল্প দিনের ফসল, ওটার জন্য সারও কম লাগে। ওইটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সার হচ্ছে হেক্টর প্রতি 80 কেজি, 40 কেজি এবং 40 কেজি করে লাগে। আর যদি শ্বেত শস্য হয় তাহলে কিন্তু ওইটার সার একটু বেশি পরিমাণে লাগে, হেক্টর প্রতি নাইট্রোজেন লাগে 100 কেজি, ফসফেট আর পটাশ লাগে 50 কেজি করে। আর যদি হচ্ছে যে হয় রাই শস্য হয় তাহলে সারের পরিমাণ আরেকটু বেশি লাগে, সেটা হচ্ছে 120 কেজি নাইট্রোজেন, 60 কেজি ফসফেট আর 60 কেজি পটাশ। তো কথা হচ্ছে যে এখন তো এইটা তো নাইট্রোজেন আর ফসফেট আর পটাশ হিসেবে বলা হলো, চাষি ভাইদের কিন্তু এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশটা কিন্তু তারা বিভিন্ন রকম সার থেকে নেবে। মানে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে সাধারণত চাষিরা ইউরিয়া সার ব্যবহার করেন, ফসফেট ঘটিত সার সাধারণত সুপার ফসফেট ব্যবহার করেন, এবং হচ্ছে পটাশ ঘটিত সার সাধারণত মিউরেট অফ পটাশ হিসেবে ব্যবহার করেন। এইগুলোকে বলে সোজাসুজি ফার্টিলাইজার বা স্ট্রেট ফার্টিলাইজার। এই ধরনের সার জমিতে দিলে কিন্তু সবসময় ভালো হবে, কারণ হচ্ছে যে শস্য চাষের ক্ষেত্রে কিন্তু সালফারের একটা বিশাল গুরুত্ব আছে। হ্যাঁ, ঝাঁসটা যাতে বাড়ে, সেইটা কিন্তু সুপার ফসফেটের মধ্যে যেহেতু ক্যালসিয়াম সালফেট বলে একটা পদার্থ আছে, সেইটা সালফারটা দিয়ে দিতে পারে। তো সেই জন্য চাষিরা কিন্তু চেষ্টা করবেন সবসময় ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ সার ব্যবহার করতে। মিশ্র সার যেমন বাজারে পাওয়া যায় হয়তো 10-26-26 সার, এই সারগুলোতে কিন্তু
এই সালফারটা ঠিকমতো পাওয়া যায় না, তার ফলে এইগুলো ব্যবহার না করাই ভালো। তো আমি আপনাদের চাষিদের সুবিধার জন্য একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বিঘা প্রতি কীরকম লাগতে পারে এই সারের ডোজ। সেটা হচ্ছে যদি আমরা ইউরিয়া তারপর হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে যদি ব্যবহার করি তাহলে কতটা ডোজ দিতে হবে, সেটা হচ্ছে যে বিঘা প্রতি আমরা হচ্ছে যে রাই শস্যের ক্ষেত্রে 35 কেজি সার দিতে বলি, আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 50 কেজি, আর হচ্ছে যে মিউরেট অফ পটাশ লাগে হচ্ছে যে 13 কেজি তো বিঘা প্রতি। কিন্তু কথা হচ্ছে যে এই যে সারটা, এই সারটা কিন্তু নাইট্রোজেন ঘটিত সারটা পুরোটা দিতে হয় না, অর্ধেকটা সার নাইট্রোজেন দিতে হবে বীজ বপনের সময়, তারপর আবার চাপান হিসেবে দিতে হ্যাঁ হবে। চাপান হিসেবে দিতে হবে। সেটা হতে হবে 30 থেকে 35 দিন পরে বাকি অর্ধেক নাইট্রোজেন চাপান সার হিসেবে দিতে হবে, এবং চাপান সার দেওয়ার সময় সবসময় জল দিতে হবে অবশ্যই। আচ্ছা, জলের কথা যখন এলো, আমি গৌতমবাবু আপনাকে জিজ্ঞেস করি যে এখন তো রবি মৌসুম অর্থাৎ বৃষ্টির দেখা নেই, তা সেক্ষেত্রে চাষি বন্ধুরা এত বিঘার পর বিঘা যে সর্ষে চাষ করছেন, তা সেক্ষেত্রে জলসেচের কিভাবে তারা জলসেচ করবেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ সর্ষে চাষের সাফল্য নির্ভর করবে জলসেচের উপর। যদি সঠিক সময়ে জলসেচ দেওয়া যায় তাহলে সর্ষের ফলন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, অন্যথায় তারা কিন্তু পারবেন না। অতএব জলসেচ দেওয়ার ক্ষেত্রে নিয়ম কৃষক বন্ধুদের সুবিধা অনুযায়ী যদি মিনিমাম কমপক্ষে একটা সেচ দেওয়ার অবস্থা থাকে তাহলে সেটা ঠিক ফুল আসার সময় যেন সেই সেচটি দেয়। আর যদি দুটো সেচ দেওয়ার সুবিধা থাকে তাহলে ভেজিটেটিভ স্টেজে অর্থাৎ লাগানোর বোনার 30 থেকে 35 দিনের মধ্যে আর 50 থেকে 55 দিনের মধ্যে এই দুটো সেচ দিতে পারলে কৃষক বন্ধুরা তারা কিন্তু খুব ভালো ফলন পেতে পারবে। আচ্ছা রাজীববাবু, একটু বলুন তো, ধরুন গম চাষের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে জিরো টিলের যে মেশিন আছে তার মাধ্যমেই চাষ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে অর্থাৎ এই সরিষা চাষের ক্ষেত্রে কি জিরো টিলের মেশিন ব্যবহার করা যেতে পারে, বা তা থেকে ফলন কতটা বাড়তে পারে? অবশ্যই এটা একটা খুবই ভালো প্রশ্ন, কারণ হচ্ছে যে জিরো টিলেজ মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেই মেশিন দিয়ে যদি আমরা সর্ষে চাষ করি তাহলে কিন্তু চাষের খরচাটা বেশ খানিকটা কম হয় একেবারে শুরুর দিকে। কারণ জিরো টিলেজ মেশিনে এটা করার সময় জমি আলাদা করে তৈরি করতে হয় না, সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে আমন ধান যখন কাটা হয় শেষ দিকটায় তখন জমির মধ্যে কিছুটা জল থাকে, সেই জলের মধ্যে আমরা সর্ষে চাষ করব, এবং সেটা জিরো টিলেজ মেশিন চালিয়েই। সেটা হচ্ছে যে ধান কাটার পরে দুটো যে সারি আছে সেই দুটো সারির মাঝখানে জিরো টিলেজ মেশিন দিয়ে যদি সামান্য পরিমাণে খুব সামান্য গর্ত করা হয় তাতে হচ্ছে যে সর্ষের বীজ দেওয়া হয়। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে আমন ধানের যে সার যেটা জমির মধ্যে কিছুটা পড়ে থাকে সেই সারটাকেও কিন্তু সর্ষে গাছ নিতে পারে এবং তারও বৃদ্ধি ভালো হয়, তার ফলে খরচ অনেকটাই কিন্তু কম হয়। অতিরিক্ত সার দেওয়ার দরকার নেই। না, ঠিক ঠিক ঠিক। আর এবং সারিতেও বুনলো, সারিতেও বোনা যাবে। আচ্ছা, এত করে আপনারা বলেন যে সবসময় সারিতে বোনার কথা, কিন্তু দেখা যায় যে সর্ষে চাষের ক্ষেত্রে ব্যাপক জমিতে যদি যত দূর দৃষ্টি যায় শুধু হলুদ রঙের ফুল হয়ে আছে, সেক্ষেত্রে পুরো সারিতে কেউ বোনে না, ছড়িয়ে ছিটিয়ে বোনেন। এটা মানে কি ফলন বেশি পাওয়ার জন্য চাষি বন্ধুরা বোনেন, নাকি গতানুগতিক পদ্ধতিতে চাষ করছেন বলে বোনেন? অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আলোচনা হলো জিরো টিলেজ, রাজীববাবু বলেছেন সঠিক, তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কৃষক বন্ধুরা সময়ে বুনতে পারে না। আমন ধান কাটার পরে জমি তৈরি করতে হবে, জো করতে হবে। জিরো টিলেজের মাধ্যমে করলে তাহলে কিন্তু কৃষক বন্ধুরা সেই সময়টা পেয়ে যান, অর্থাৎ তারা সঠিক সময়ে কিন্তু সর্ষেটা বুনতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন যে ছিটিয়ে বোনার ক্ষেত্রে লাইনে বুনতে কৃষক বন্ধুদের অতিরিক্ত খরচ হয়, সময় থাকে না। লাইনে বুনতে যে সময়টা লাগবে সেক্ষেত্রে কৃষক বন্ধুরা দেখেন যে তাদের যে নির্দিষ্ট সময় সেই সময় পেরিয়ে যাচ্ছে, মাটির জো চলে যায়। এই কিছু অসুবিধা দূর করার জন্য কৃষক বন্ধুরা ছিটিয়ে করেন। ছিটিয়ে করলেও খুব একটা যে সমস্যা রয়েছে তা নয়, সেক্ষেত্রে প্ল্যান্ট পপুলেশন অর্থাৎ একটা নির্দিষ্ট 1 মিটার জায়গাতে কতগুলি গাছ রাখা দরকার, সেই বিষয়টা যদি কৃষক বন্ধুরা ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে কিন্তু ফলন ভালোই পাবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আগাছার সমস্যা হয় তাহলে আগাছা কিভাবে নির্মূল করবেন রাজীববাবু? আগাছা নির্মূল করার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগাছা নির্মূল করার জন্য আমাদের কিন্তু শুরুর থেকে একটু ভাবলে বেশি ভালো হয়। যখন আমরা সর্ষে বুনবো সেই সময় সর্ষে বোনার পরে সর্ষে বোনার পরে 48 ঘন্টার মধ্যে যদি আমরা পেন্ডিমিথিলিন বলে একটা
আগাছানাশক ওষুধ আছে, সেই ওষুধটা যদি 4 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে দিই, তাহলে কিন্তু শুরুতেই আগাছা অনেক কম হবে। এটা যদি কোনো কারণে চাষি ভাইরা না করে থাকে বা করা গেল না, যে কোনো কারণেই হোক, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা হাতের মাধ্যমে নিড়ানি দেবো। হাতের মাধ্যমে নিড়ানি দেবো দুটো কাজের জন্য। একটা কাজ হচ্ছে যে প্ল্যান্টের মানে গাছ থেকে গাছের দূরত্ব একটুখানি বাড়ানোর জন্য কিছু গাছ আমরা তুলে ফেলবো, সেটা হ্যাঁ সেটা তুলতেই হবে। এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত আগাছা আছে সেইগুলোকে তুলবো। এইটা দুবার করব, দুটো সময়। একটা করব হচ্ছে যে বোনার 15 থেকে 20 দিন পরে, আর আরেকটা করব চাপান সার দেওয়ার মোটামুটি দিন 5 পরে। এই দুবার করলেই মোটামুটি উইডটা মানে আগাছাটা কমে যায়। আচ্ছা গৌতমবাবু, মোটামুটি সরষে চাষের ক্ষেত্রে কি ধরনের রোগ বা পোকার আক্রমণ ঘটে? খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। চাষ করতে গেলে কৃষক বন্ধুরা সবথেকে যে বিষয়ে আক্রান্ত হন এবং চিন্তা ভাবনা করেন, খরচ বেশি হয়, ক্ষতির সম্মুখীন হয় এবং যে ক্ষতিটা তারা অন্য কোনোভাবে পুষিয়ে তুলতে পারেন না, তা হলো রোগ এবং পোকা। পোকার মধ্যে সরষে চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর হলো জাব পোকা। জাব পোকা সরষে কোন সময় বোনা হবে, অর্থাৎ সঠিক সময়ে যদি সরষে আমরা না বুনতে পারি, যত দেরি হবে সেক্ষেত্রে ফলন মারাত্মকভাবে কমতে থাকে শুধু এই সমস্ত পোকাদের আক্রমণের কারণে। কারণ জাব পোকার আক্রমণ দেরিতে বোনা সরষের ক্ষেত্রে বেশি হয়, যদি সময়ে বোনা হয় তাহলে তুলনায় কম হয়। তাছাড়াও রয়েছে করাত মাছি আছে, মাস্টার সফ্লাই যেগুলো রয়েছে, তাছাড়াও আরও অন্যান্য কিছু পোকা রয়েছে, ক্ষতিকর পোকা আছে। কিন্তু রোগের মধ্যে যে সমস্ত রোগগুলো গুরুত্বপূর্ণ, যেরকম কাণ্ড পচা রোগ রয়েছে, অল্টারনেরিয়া ব্লাইট, অর্থাৎ পাতাতে হলুদ কালো কালো ছোপ হয়ে যায়, দাগ হয়ে যায়, গ্রেনের মধ্যে দানার মধ্যে কালো কালো দাগ হয়ে যায়। তাছাড়া হোয়াইট রাস্ট আছে, এছাড়াও হ্যাঁ শেকড় ফোলা রোগ আছে। অনেক সময় আমার কাজ উঠে গেছে, বেশ অনেকটা বড়, কাণ্ডটা ফুলে গেছে, এটাও তো এক ধরনের রোগ। এক ধরনের রোগ। এই বিভিন্ন ধরনের রোগ রয়েছে। তো এই সমস্ত রোগগুলো কিন্তু ম্যানেজ করা যায়, ম্যানেজেবল, যদি কৃষক বন্ধু সঠিক সময়ে সঠিক পরিচর্যা করেন, তাহলে এই সমস্ত রোগ এবং পোকার হাত থেকে কৃষক বন্ধুরা অবশ্যই তাদের ফসলকে বাঁচাতে পারবেন এবং তাদের যে ফলন তারা সেই ফলন পেতে পারবেন। অর্থাৎ নিয়মিত কৃষককে মাঠ পরিদর্শন করতে হবে, তাই তো? খুব গুরুত্বপূর্ণ, মানে প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একদিন মাঠ পরিদর্শন করা এবং জেনে নেওয়া যে কোন ধরনের রোগ আসছে, কোন ধরনের পোকা আক্রমণ করলে তার প্রাথমিক লক্ষণগুলো বা কী কী, তার প্রতিকার ব্যবস্থায় বা কী কী, এই বিষয়গুলো কৃষক বন্ধুরা যদি নিয়মিত পরিচর্যা করেন তাহলে কিন্তু তারা সেই রোগ এবং পোকা থেকে মুক্তি পেতে পারে। আচ্ছা, এবারে রাজীববাবু আপনি বলুন, এই তো রোগের কথা অনেকগুলোই শুনলাম, কিন্তু এই রোগের যে প্রতিকার সেটা কি পদ্ধতিতে করবেন এবং কিভাবে করবেন? রোগ এবং পোকা এই দুটোরই কিন্তু প্রতিকারটা খুব জরুরি। শুধু রোগ ভাবলে হবে না, দুটোরই সমান গুরুত্ব। তা রোগ এবং পোকা এই দুটো হচ্ছে যে প্রথম আমাদের মাথায় রাখতে হবে, এই দুটো সবসময় কম হওয়ার সুযোগ আছে যদি আমরা সঠিক সময়ে বীজটা বপন করি। অর্থাৎ যেই সময়গুলো বলা হলো শস্যের বপনের, সেই সময়টা পেরিয়ে গিয়ে যদি আমরা শস্য বপন করি তাহলে কিন্তু নানা রকম রোগ পোকা হবে। বিশেষ করে পোকার ক্ষেত্রে অ্যাফিড বা জাপ পোকা, এই পোকার আক্রমণ কিন্তু খুব বেড়ে যাবে। বিশেষ করে এখন তো ডিসেম্বর শুরু হয়েছে, ডিসেম্বরের মোটামুটি এই 3rd উইক থেকে, 3য় সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত এই পোকার আক্রমণ খুব বেশি হবে। এবং যদি আমরা এই গাছগুলোকে যদি দেরি করে লাগাই জমিতে, তাহলে কিন্তু আক্রমণটা অনেক বেশি হবে। এবং এটার ক্ষেত্রে কি হয়, এই পোকাটা যেহেতু গাছের রস, পাতার রস, ফুলের রস, সব কিছু রস টেনে শুষে নেয়, তার ফলে পাতাগুলো কুঁকড়ে যায়। যেরকমভাবে হয় আর কি, যে কোনো জিনিস যদি তার থেকে জল বার করে না হয়, যেরকম কুঁকড়ে যাবে সেরকম পাতাগুলো কুঁকড়ে যাবে। তো এই রোগের ক্ষেত্রে যদি দেখা যায় যে হয়ে গেছে জমিতে, আর কোনো উপায় নেই, তাহলে তো ওষুধে স্প্রে করতেই হবে। তো ওষুধ যদি স্প্রে করতে হয় তখন আমরা কি ওষুধ স্প্রে করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো ডাইমেথয়েড। এই ওষুধটা ডাইমেথয়েড ওষুধটা 1.3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই পোকার উপদ্রব অনেকটাই কমে যায়। এর সঙ্গে আরেকটা ওষুধও হয়, সেটার নাম হচ্ছে থায়োমিথাক্সাম। এই ওষুধটা থায়োমিথাক্সাম ওষুধটা, এটা হচ্ছে যে 1 মিলিলিটার প্রতি 10 লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করা হয়। কিন্তু একটুখানি থামাচ্ছি, দক্ষিণ দিনাজপুর থেকে একজন চাষি বন্ধু ফোন করেছিলেন, জেনে তার সমস্যা কি আছে।
নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কি জানতে চাইছেন দয়া করে বলুন। আমি জানতে চাইছি যে সরষার গাছ ধরেন ফুল আসছে, কুড়ি আসছে, হ্যাঁ, হ্যাঁ ওই বলুন। সময় গাছের গোড়াতে একটা আলুর মতো হয়ে যাচ্ছে, আর শিকড় গুলা মোটা মোটা হয়ে যাচ্ছে। বেশ বেশ বেশ, হ্যাঁ, এর প্রতিকার জানতে এটা চাই। এটা গত বছর হয়েছিল আমার, শুনেন, গত বছর। এখন তার প্রতিকার কি আছে জানতে হ্যাঁ, চাইছেন? মোটা হয়ে যাচ্ছে। আপনি শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, আমাদের আলোচনাতে এগুলো আসছে। হ্যাঁ, তো হচ্ছে যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, থায়োমিথক্সাম ওষুধটা চাষি ভাইরা অনেকে স্প্রে করে থাকেন 1 মিলিলিটার প্রতি 10 লিটার জলের সাথে, এই নানা রকম শোষক পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু এই ওষুধটা স্প্রে করার ক্ষেত্রে একটা সতর্কতা অবশ্যই আছে। এই ওষুধটা কিন্তু মৌমাছিদের ক্ষতি করে, মৌমাছিকে মেরে ফেলতে পারে। তার ফলে ফুল ফোটার পরে এই ওষুধটা ব্যবহার বেশি না করাই ভালো। সবসময় ফুল ফোটার আগে এই ওষুধটা যদি ব্যবহার করার দরকার হয় তাহলে করব, এবং ফুল ফোটার পরে সবসময় ডাইমেথড ওষুধটা ব্যবহার করা বেশি ভালো। বাজারে বিভিন্ন নামে ওষুধটা কিনতে পাওয়া যায়। তো এটা গেলো জাপ পোকার ক্ষেত্রে। আচ্ছা, এইবার হচ্ছে যে জাপ পোকাটাই শস্যের মেন পোকা, এবং শস্যের যেটা মেন রোগ, এই দুটো আগে বলি তার প্রতিকার। মেন পোকা হয়ে গেল, এবং মেন রোগ যেটা, সেটা হচ্ছে যে প্রধান যে রোগ, সেটা হচ্ছে যে কাণ্ড পচা রোগ। এই কাণ্ড পচা রোগটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকেই হয়তো জমিতে দেখতে পাবেন, হচ্ছে যে খুব বোঝা সহজ। এই দেখবেন যে গাছটার মোটামুটি মাটির থেকে 4 আঙুল উপরে হচ্ছে দেখবেন হঠাৎ করে কিছু জল জল ভাব হতে শুরু করেছে, এবং ওই জায়গাটার উপর 2-1 দিনের মধ্যেই দেখবেন ঠিক তুলোর মতন সাদা সাদা ছত্রাক গজিয়েছে। এবং তারপরেই 1-2 দিনের মধ্যে দেখতে শুরু করবেন যে ওই জায়গাটা শুকাচ্ছে, ওই যে জায়গাটা ওরকম হয়েছে সেই জায়গাটা শুকাচ্ছে, এবং ওই জায়গাটা পুরো সাদা রং হয়ে গেছে, এবং হচ্ছে তুলোর মতন ওই স্ট্রাকচারগুলো অত বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের কাণ্ডটা শুকিয়ে যে সাদা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, এবং কিছুদিন পরে ওই জায়গাটা ভেঙে গাছটা হচ্ছে পড়ে যায়। এবং এই ক্ষেত্রে কি হয়, যদি কখনো ওই যে জায়গাটা হচ্ছে যে ওরকম শুরু হয়ে গেছে, ওই জায়গাটা কখনো যে হাত দিয়ে ভাঙেন, দেখবেন ভিতরে ছোট ছোট কলাই ডালের মতন না হচ্ছে যে ছত্রাকের হচ্ছে যে স্পোর বলে, মানে ছত্রাকের একটা অংশ তৈরি হয়, যেটা ছত্রাকের বীজ বলতে পারেন। হ্যাঁ, ছত্রাকের বীজ তৈরি হয় বলতে পারেন, এবং সে কখনো কখনো বীজটা বাইরে বেরিয়ে আসে। তা এই রোগটা যদি হয়ে থাকে কখনো কোনো চাষির মাঠে, তাহলে কিন্তু এটার জন্য খুবই চিন্তাভাবনার প্রয়োজন আছে। কি চিন্তাভাবনার প্রয়োজন? সেটা হচ্ছে এই রোগটা 132টা গাছে হয়, সেই জন্য এটা খুব ভয়ঙ্কর রোগ, এবং যত ডাল শস্য সবেতে এই রোগটা হয়ে থাকে। প্রতিকার কি আছে? হ্যাঁ, এই প্রতিকারে এই প্রসঙ্গে আসছে, সেটা হচ্ছে প্রতিকারটা এরকম ঝট করে হয় না। এটার জন্য যদি এই রোগটা হয় তাহলে 4-5 বছর ধরে কিন্তু সর্ষে বা ওই জাতীয় কোনো ডাল শস্য বোনা যাবে না। আপনারা সেই ক্ষেত্রে ভাবতে পারেন যে গম লাগাতে পারেন, অন্তত 1 থেকে 2 বছর অন্য ফসল লাগান, তাহলে এই সর্ষের যে এই যে রোগের যে ইয়েটা আছে, বীজটা আছে, সেই বীজটা মাটির মধ্যে অনেকটাই কমে যাবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে স্প্রে আপনাদের করতে পারেন। স্প্রেটা লাগানোর 50 দিন পরে একবার স্প্রে করতে হবে, আর লাগানোর 70 দিন পরে একবার স্প্রে করতে হবে। কি ওষুধ স্প্রে করবেন? কার্বেন্ডাজিম। কার্বেন্ডাজিম ওষুধটা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলের মধ্যে গুলে স্প্রে করুন। কিন্তু এই স্প্রে করতে একটা অসুবিধা হয় কি, সেটা হচ্ছে যে যেহেতু গাছ অনেক বড় হয়ে যায়, 70 দিনে হচ্ছে যে ফুল চলে এসছে, কিছু কিছু ফলও তৈরি হয়ে গেছে, ওই অবস্থায় গাছে স্প্রে করতে গেলে গাছ কিছু ভাঙার চান্স থাকে। এই জন্যই হচ্ছে এই রোগটা সম্বন্ধে আমাদের একটু চিন্তার ব্যাপার আছে। আর কিছুক্ষণ আগে একজন যে বললেন যে মাটি ফোলার কথা, মানে শস্যের গোড়াটা ফুলে গেছে, কাণ্ড ফোলা, হ্যাঁ, এইটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের রোগ। এই রোগটা যদি হয়, এই রোগটার জন্য কিন্তু শুরুতেই হচ্ছে যে বীজ শোধন করে না সবচেয়ে ভালো কাজ। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যেটা ট্রাইকোডার্মা 5 গ্রাম হচ্ছে যে এই যদি আমরা বীজের সঙ্গে প্রতি কেজি বীজের সঙ্গে মিশে যদি ভালো করে শোধন করে নিই, তাহলে হচ্ছে যে এই রোগটা হওয়ার চান্স কম আছে। এবার যদি দেখুন যে আপনার জমিতে দেখা যাচ্ছে হয়ে গেছে এরকম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য প্রতিকার ব্যবস্থা নিতে হবে। তা সেই প্রতিকার ব্যবস্থাটা কীরকম? সেই প্রতিকার ব্যবস্থার জন্য হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অন্যান্য ধরনের ফসল লাগাবো। যেরকম বললাম যে কিছুক্ষণ আগে একটা গমের ফসল লাগাতে পারি। আর কি করতে হবে? 16 দিন পরে, বীজ বোনার 16 দিন পরে আমরা একটা ওষুধ দিতে পারি। সেই ওষুধটা হচ্ছে মেটালাক্সিল, আর হচ্ছে যে তারপরে দিতে হয় ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে। এই দুটো ওষুধের মিশ্রণ, অর্থাৎ মেটালাক্সিল ও ম্যাঙ্গোজেবের মিশ্রণ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে খানিকটা ভালো হয় পরিস্থিতি। বেশ। আচ্ছা, ফসল তুলবেন কিভাবে, বা কিভাবে বুঝবেন? এই প্রশ্নের আগে আমি জাস্ট রাজীব বাবুর প্রশ্নের সঙ্গে একটু সঙ্গতি রেখে বলি, শিকড় ফোলা রোগ যখনই দেখা গেছে, কৃষক বন্ধুদের কিন্তু এই ক্রুসিফার জাতীয়
কোনো ধরনের গাছ লাগানো উচিত হবে না জমিতে, বিশেষত যেরকম টমেটো, লঙ্কা এই ধরনের, এবং সেক্ষেত্রে তারা নিমখোল ব্যবহার করলে কিন্তু কিছুটা উপকার পাবেন জমিতে। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে আপনারা শুনতে পেলেন তো কিভাবে রোগ হলে তার প্রতিকার করবেন, এবং তার সেই সঙ্গে সঙ্গে আপনাদের জমি মাঠ নিয়মিত পরিদর্শন করতে হবে, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পেতে পারেন। আজকের একেবারেই আমাদের হাতে সময় নেই, ঘড়ির কাঁটা বলছে আলোচনা এখানেই থামাতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করি। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।